কিন্তু এরপরে যদি প্রশাসন আসে আপনারা নিশ্চয়ই মানে আপনারা কিভাবে থাকতে চান এই লড়াইটার মধ্যে সেটা যদি একটু বলেন। কে কে হরিদাস পাল বিজেপি? আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। কে বলেছে বিজেপিকে ভয় পেতে হবে? কে কে হরিদাস পাল বিজেপি? কে বলেছে আরএসএস কে ভয় পেতে হবে? আমি হিন্দু হলে আরএসএস আমার জন্য পরিত্রাতা, আমি মুসলমান হলে আরএসএস আমার জন্য বিপদ। কে বলেছে? আরে এটা আরএসএস প্রচার করে, বিজেপি প্রচার করে। অপারেশন করার আগে যেমন অ্যানাস্থেসিয়া করে দেয়। আমি অনেকদিন বাদে আবার আপনাদের কাছে ফেস টাইম লাইভে আসছি, যেহেতু আমি এখন গদি মিডিয়াকে মিট করি না, এবং এটা আমার একটা সিদ্ধান্ত, যতদিন তারা নিরপেক্ষ না হবে, তারা এক পক্ষ থাকবেন, ততদিন আমি সরি, আমি তাদের সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। তারা ভালো থাকুক। আমি আশা করি বাংলার সকলে ভালো আছে, সাধারণ মানুষ, মামাটি মানুষ, আমার তৃণমূল কংগ্রেসের, অরিজিনাল তৃণমূল কংগ্রেসের যারা দলের সাথে আছেন, এখনো বেইমানি করে চলে যাননি বিজেপির আশ্রয়, তাদের সকলকে আমার অনেক সলিডারিটি, আমার অনেক স্যালুট, আমার অনেক অভিনন্দন, আমার অনেক শুভেচ্ছা জানাই। কয়েকদিন যাবত আপনারা লক্ষ্য করছেন আমার দলের সহকর্মীরা বলছেন, স্পোকস পার্সনরা বলছেন, কিন্তু আমি খুব কম কথা বলছি। তার কারণ কখনো কখনো আমি মনে করি নীরবতাই কিন্তু আসল কথাটা বলে। আজকে অনেকদিন বাদে অনেকের অনুরোধে আমি ফেস টাইম লাইভে কয়েকটি ছোট ছোট কথা বলতে এসেছি। যদি আপনারা ধৈর্য ধরে শোনেন আমি কৃতজ্ঞ থাকব। আমরা শুরুর থেকে একটাই কথা বলেছি, আজকেও এখানে বলছি, নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, কারো জুতোতে পা গলাবেন না, কারো জুতো পরতে যাবেন না। তাহলে 2026-এ আপনারা ইলেকশনে দাঁড়ালেন কি করে? সিম্বলটা তো আমি দিয়েছিলাম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে জোড়াফুল সিম্বলটা, এবং পার্টির নামটা তো আমি দিয়েছিলাম, সই করেছিলাম। আপনাদের নামগুলো আমার অফিস থেকে গেছে সই করা অবস্থায়, এবি ফর্ম জমা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর আজকে জিতে গিয়ে 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। এরকমই এক মহা সংকটের মধ্যে পাতিপুকুর রেলওয়ে কলোনির কয়েকশো পরিবার, সংখ্যার দিক থেকে অন্ততপক্ষে 2খানা বুথ, মানে প্রায় 1000-2 মানুষ এখানে, তারা এই বিপদের মধ্যে পড়েছেন। নমস্কার, কবির কথা বলছি। মেনস্ট্রিম মিডিয়ায় যে খবর আপনারা পান না, সেই খবর আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। আমার খুব সীমিত সামর্থ্যের মধ্যে প্রথমবার যারা আমার চ্যানেলে আসছেন তাদেরকে অনুরোধ, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন তাহলে উৎসাহিত হব। আপনারা প্রথমেই দেখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক লাইভ, তিনি বলছেন, তিনি দাবি করছেন যে গদি মিডিয়াতে তিনি কথা বলবেন। আপনাদের মনে থাকার কথা, একটা সময় মিডিয়াকে কি ভয়ঙ্করভাবে প্রভাবিত করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার অভিযোগ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছিল। তাঁর অপছন্দের সংবাদপত্রকে তিনি লাইব্রেরিতে রাখতে দেবেন না, ইত্যাদি ব্যাপার। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে তিনি গদি মিডিয়ায় আসবেন না। চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বেরোচ্ছে এই শব্দ, আসল তৃণমূল, অরিজিনাল
তৃণমূল, এখন তৃণমূল কংগ্রেসের প্রতীক হাতছাড়া হয়ে গেলেও কিছু যায় আসে না ইত্যাদি ব্যাপার তিনি দেওয়াল লিখন হয়তো পড়তে পারছেন। তিনি নাকি বিজেপি বিরোধী, কিন্তু বিজেপিকে এ রাজ্যে নিয়ে আসার কথা। আমি বলছি না ঐতিহাসিকভাবে সত্য, বিজেপিকে এ রাজ্যে পথ করে দিয়েছিলেন। বিজেপি ভালো না খারাপ আমি সেই প্রশ্নেই যাব না, কিন্তু আজকে যে বিজেপির বিরুদ্ধে তিনি খড়গহস্ত, সেই বিজেপিকে এই রাজ্যে জায়গা করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বামপন্থীদের বিরুদ্ধে জেতার জন্য বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব। বড় বড় করে খবর বেরিয়েছিল, সমস্ত এগিয়ে থাকা সংবাদপত্র আপনারা প্রত্যেকেই জানেন। এবং এনডিএর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট, এনডিএ মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকা এবং গণতন্ত্রের বিরোধিতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, দায়িত্বপূর্ণ বিরোধীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসদীয় গণতন্ত্রে। এখানে বিরোধী পরিষদটা প্রায় শূন্য। ঋতব্রত তৃণমূলকেও কিন্তু দেখা যাচ্ছে না, কোট আনকোট ঋতব্রত তৃণমূলকে সরকার বিরোধী কোনো অবস্থান নিতে। সেখানে কিন্তু সিপিআইএম, আপনারা দেখলেন মীনাক্ষী মুখার্জির বক্তব্য, সম্পূর্ণটা আমার কথার পরে শুনবেন এবং খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি, মেইনস্ট্রিম মিডিয়ায় এই খবরের ছিটে ফোটাও আপনারা পাবেন না। পাতিপুকুর রেল কলোনি থেকে একটি ভিডিও আমার কাছে এসে পৌঁছেছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। পাতিপুকুর রেল কলোনি থেকে 30 বছর ধরে সেখানে বংশানুক্রমিকভাবে বেশ কিছু পরিবার বাস করছেন। 22শে জুন সেখানে নোটিশ এসে পৌঁছয় এবং 4 জুলাই সেখানে উচ্ছেদ করতে আসা হয় সেই কলোনিকে। সিপিআইএম আদালতে গিয়েছিল, তারা ময়দানের লড়াইও লড়ছে, তারা আদালতের লড়াইও লড়ছে। সেখান থেকে সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস এবং আরও অন্যান্য সিপিআইএম নেতৃত্ব, গার্গী চ্যাটার্জি সহ তারা ক্রমাগত লড়ে চলেছেন। তারা 12ই আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ হাইকোর্ট দিয়েছেন, মহামান্য হাইকোর্ট। তারা সেখানে বাসিন্দাদের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় গোটা রাজ্যে তারা কি বলছেন সম্পূর্ণ প্রতিবেদনটি শোনার আবেদন রইল। একটু সময় দিয়ে গোটা প্রতিবেদনটি শুনুন এবং আপনার মতামত অবশ্যই জানান। মীনাক্ষী মুখার্জি তার বিরোধিতা নিভে যাচ্ছেন রাজনৈতিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু হেরে গিয়েও জ্বলে উঠছেন এবং লড়ছে সিপিআইএম। সম্পূর্ণ প্রতিবেদনটি শুনুন, আপনার মতামত জানান এবং যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন আবারও বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অপারেশন করার আগে যেমন অ্যানাস্থেসিয়া করে দেয়, অজ্ঞান করে দেয়, যাতে অপারেশনের কাঁটা ছেঁড়া যাতে তার শরীরে না লাগে, তার আগে যেমন এক গাদা টেস্ট করে, তার আগে যেমন ডাক্তার তার সঙ্গে কনসাল্ট করে, তারপরে বলে দেয় বাড়ির লোককে যে দেখো তোমার পেশেন্টের এই ব্যাপার আছে, এই রোগ হয়ে গেছে, আমি এইটা করব, এই অপারেশন করব, আমরা আশা করছি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু যেই অপারেশনের থিয়েটারে নিয়ে যাবে তার আগে একদম 4 দিস্তা কাগজ সই করিয়ে নেয়। কি করাই তো যে অপারেশনের টেবিলে মরে যেতে পারে, আমি দায়ী নই, সই করাই ডাক্তাররা। কিন্তু যতদিন ধরে ডাক্তার দেখছিল, রিপোর্ট করছিল, তখন বলেছিল? যেদিন ডাক্তার দেখাতে এসেছিল সেদিন তো বলেনি যে আমার কাছে ডাক্তার দেখাতে এসেছেন, দেখুন লোক সারবে কি সারবে না আমি জানি না, আমি কিন্তু ট্রিটমেন্ট করে যাব। আর আপনার এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। যেমন আগাম একটা পরিবেশ তৈরি করে, যার অপারেশন হবে যদি সে গয়নাগাটি পরে থাকে তার খুলে দেয়, অপারেশনের আলাদা জামা কাপড় পরিয়ে দেয়, একদিন আগের থেকে 2 দিন আগের থেকে বলে দেবে এই খাবে, এই খাবে না, বাড়ির লোককে ডেকে পাঠায়, একটা পরিবেশ তৈরি করে দেয় যে অপারেশন হতে চলেছে। তারপরেও যখন অপারেশনের থিয়েটারে ঢোকায় তখন বাইরে একটা লাল লাইট জ্বেলে দেয় না? তারপরে অপারেশন করে, ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার মানে একটা পরিবেশ তৈরি করে। তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিমবঙ্গের এই পরিবেশ তৈরি করেছিল হিন্দু মুসলমান করে। আমরা শুরুর থেকে একটাই কথা বলেছি, আজকেও এখানে বলছি, নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, কারো জুতোতে পা গলাবেন না, কারো জুতো পরতে যাবেন না। আমি বলে দিচ্ছি, তারপরে
আচ্ছা, আমরা এখানে পাতিপুকুর রেল কোয়ার্টারের যে উচ্ছেদ সেই সংক্রান্ত বিষয়ে যারা এফেক্টেড মানুষ তারা এখানে উপস্থিত আছেন। এখানে সিপিআইএম পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কমরেড পলাশ দাস আছেন, কমরেড জেলার সদস্যা কমরেড সোমা চক্রবর্তী আছেন। এখন আমরা এখানে মূল যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি কমরেড পলাশ দা একটু বলেন যে এখানের মানুষের মূল সমস্যা কী এবং আজকে দাবি আদায়ের ক্ষেত্রে কি করা গেল। এটা পাতিপুকুর রেল কলোনি, এখানে অনেক মানুষ এই রেল কলোনির বাসিন্দা, দীর্ঘ ভোটার লিস্টে তাদের নাম আছে, এই ঠিকানাতে তাদের একাধিক ডকুমেন্ট আছে। মিউনিসিপ্যালিটি এখানে পৌর পরিষেবা প্রদান করে। এই মানুষ হঠাৎই একদিন নোটিশ পেলেন 22 তারিখে, এই মাসের গত মাসের 22 তারিখ, যে সেই নোটিশে বলা হলো যে 3 তারিখ পর্যন্ত তাদের সময় দেওয়া হচ্ছে এখান থেকে চলে যাওয়ার, আর যদি তারা না যায় তাহলে 4 তারিখে এভিকশন হবে, উচ্ছেদ হবে। এখন উচ্ছেদের মরশুম চলছে। যে নতুন সরকার আসবার পরে বড় কাজ মানুষের জন্য তারা করছে। আজকে রেল স্টেশন থেকে হকার তুলছে, রেল স্টেশনের বাইরে হকার তাদেরকে তুলে দিচ্ছে। সামান্য টিনের ছাউনি দেওয়া বেড়ার ছোট ছোট ঘর, সেখান থেকে মানুষকে উৎখাত করছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে অসংখ্য মানুষ তাদের মাথার ছাদ হারিয়েছে, আশ্রয় হারিয়েছে, আবার রুটি রুজির ঠিকানা সেটাকেও হারিয়ে ফেলেছে। এরকমই এক মহা সংকটের মধ্যে পাতিপুকুর রেলওয়ে কলোনির কয়েকশো পরিবার, সংখ্যার দিক থেকে অন্ততপক্ষে 2খানা বুথ, মানে প্রায় 1000-2 মানুষ এখানে, তারা এই বিপদের মধ্যে পড়েছেন। আমরা লক্ষ্য করে দেখেছি যে সরকার তো গরিব মানুষের বিরুদ্ধে অভিযানে নেমেছে, লড়াই সরকারের জন্য গরিব মানুষের বিরুদ্ধে, এবং বিরাট পুলিশ বাহিনী নিয়ে গিয়ে দমদম রেল স্টেশন খালি করা হয়েছে। আমরা এই অমানবিক বর্বরচিত আক্রমণ দেখেছি যাদবপুরে, শিয়ালদাতে তার আগে হয়েছে, তারপরে পশ্চিমবাংলার বহু রেল স্টেশনে তারা দেখছেন। এমনকি যারা রেলে চলন্ত ট্রেনের মধ্যে হকারি করে, তাদের তো কোনো পার্মানেন্ট একটা স্টল নেই যে আমি অনেকটা জায়গা অকুপাই করে রেখেছি, তাকেও বলা হচ্ছে যে তাকে যদি ধরে 2000 টাকা জরিমানা দিতে হবে, যদি দ্বিতীয়বার ধরা পড়ে তাহলে 5000 টাকা জরিমানা দিতে হবে। এগুলো মানে কি? সরকার কি এই মানুষকে বিকল্প কাজের ব্যবস্থা করে দিতে পারছে? সরকার কি গরিব বিহীন শহর বানাতে চায়? তাহলে এই শহরের এই প্রতিদিনের আবর্জনা সাফ কে করে? এত নির্মাণ হচ্ছে, এই নির্মাণ কে করছে? এত রাস্তা ঘাট ড্রেন কারা নির্মাণ করছে? মানুষের বাড়িতে লোকে কাজ করেন, গৃহ পরিচারিকা রাখেন, তারা কোথা থেকে আসছে? যা কিছু আমি দেখছি পরিবহন, অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, কারা তারা? তাহলে এরা তো আম্বানি আদানির বাড়ির ছেলে মেয়ে না। তাহলে এই মানুষকেও শহরের প্রয়োজন, বা এদের উপরে, এদের রক্ত মাংসের উপরে দাঁড়িয়ে শহরে বড় বড় নির্মাণ কার্য হচ্ছে। আজকে যে রেল হকার উচ্ছেদ হচ্ছে, রেল হকার উচ্ছেদ হওয়ার পরে কি প্ল্যাটফর্মে বাগান হবে, পার্ক বানানো হবে, লোকে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে যাবে? সেখানে তো হকাররাই থাকবে। কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা দোকান লাগাবে। তাহলে গরিব সাধারণ মানুষের দোকান তুলে দিয়ে বড় লোকের দোকান বসাবে। আচ্ছা, এই যে রেলের কলোনি তুলে দেওয়া, এর পরে কি হবে? এরপরে এখানে অত্যন্ত দামি, এই যে এখন সোশ্যাল মিডিয়াতে চলছে আরবানা, এই রকম আমরা ওখানে দেখছি 40 তলা বিল্ডিং হচ্ছে নতুনপল্লীতে, দক্ষিণদারিতে দেখছি আরো উঁচু বিল্ডিং হচ্ছে। তাহলে শহরের মধ্যে ধনীদের শহর তৈরি করা হবে। তাহলে রেল যে জায়গা থেকে মানুষকে উচ্ছেদ করছে, সেই উচ্ছেদের জায়গাতে তারা কমার্শিয়ালি ব্যবহার করবে। বড় লোকের জন্য শপিং মল হবে, বড় লোকের আবাসন হবে, আর সেই কারণের জন্য গরিব মানুষ তাদেরকে বলি দিতে হবে। আচ্ছা, রেল চাইলে, সরকার চাইলে জমি মানব সভ্যতার জন্যই দরকার। রেলগাড়ি তো আমাদের সবাই, গরিব বড় লোক মধ্যবিত্ত সবারই দরকার।
কিন্তু রেল তো এইটা নিয়ে আসেনি জমি, তাহলে একদিন তো জমি মানুষের থেকে রেলকে নিতে হয়েছে। মানুষ দিয়েছে, সরকার নিয়েছে, অধিগ্রহণ হয়েছে। এখন মানুষ যারা এখানে আছেন বা জীবন জীবিকা নির্বাহ করছেন, তাহলে সরকারের যদি একটু মানবিক দৃষ্টি থাকে তাহলে এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করবে। এই কথা প্রসঙ্গেই আসে যে তোমরা কি করেছিলে 34 বছরে বামফ্রন্ট সরকার যখন থেকেছে তখন কখনো কি হকার তোলা হয়নি? হ্যাঁ, তোলা হয়েছে। ফুটপাত খালি করবার জন্য, রাস্তা বড় করবার জন্য তুলতে হয়েছে, কিন্তু তার জন্য বিকল্প হকার্স কর্নার তৈরি করা হয়েছে, তাদেরকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এই যে চক্র রেলের লাইনটা এখান দিয়ে গেছে, এই চক্র রেলের লাইনটা যখন চিতপুর থেকে দমদম কানেক্ট হবে, নতুন লাইন তৈরি করবার দরকার, মালগাড়ির পুরনো লাইন দিয়ে হবে না। তাহলে নতুন লাইন যেটা কলকাতা স্টেশন, এখন যেটা চিতপুর স্টেশন হয়েছে কলকাতা স্টেশন, এইখানে মানে আগে ছিল উল্টোডাঙা, তো এইটার সঙ্গে যে লাইনটা তৈরি করতে গেল তাতে আমাদের দক্ষিণদারিতে 5 নম্বর নেহেরু কলোনির একটা বড় অংশ সেটাকে ওঠানোর প্রয়োজন হয়ে পড়ল। এইখানে যে কলোনি, এটা ঐতিহাসিকভাবে উদ্বাস্তু মানুষ ওপার বাংলা থেকে যারা এলেন তারা নানান জায়গায় কাদা জলের মধ্যে কোনোভাবে বাঁশ, টালি, টিন তা দিয়ে মাথা গোজবার ঠাঁই তৈরি করেছিল। মানুষ এবং উদ্বাস্তু মানুষ তাদের শ্রমে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো করবার জন্য ওই মুড়ি গাছের বেড়া দিয়ে স্কুল তৈরি হয়েছে। এটা দক্ষিণদারিতে, পাতিপুকুরে, সব জায়গাতে 1 নম্বর স্কুল, 3 নম্বর স্কুল, এগুলো তাই ছিল। বেড়ার স্কুল ছিল, মাটি ছিল, জল হয়ে যেত। তার পাশে এখানের মানুষও দাঁড়িয়েছেন। তার ফলে অনেক কলোনি এখানে স্বীকৃতি পায়, কিছু কেস টেস্ট ইত্যাদির কারণের জন্য, কিছু জটিলতার কারণের জন্য। আর কেন্দ্রের সরকার উদ্বাস্তু পুনর্বাসনের বিষয়টা মাথাতে নেয়নি, ডিপার্টমেন্টই তুলে দিয়েছে। আর এখন মোদী সরকারের তো কোনো ব্যাপারই নেই তা। যেমন এই পাশে নিবেদিতা কলোনি, বিধান কলোনি, এখানে আমরা দলিলের বন্দোবস্ত করতে পারলাম। পাতিপুরে 1 নম্বর কলোনি, 3 নম্বর কলোনি, পল্লীশ্রী আমরা পারলাম। আবার নতুন পল্লী পারিনি, ঋষি অরবিন্দ পারিনি, সরোজ মুখার্জি কলোনি পারিনি, নেহরু কলোনি পারিনি। কিন্তু এরা উদ্বাস্তু মানুষ তো দীর্ঘকাল আছে। তার ফলে আমাদের গভর্নমেন্ট লেফট চালায়, বামফ্রন্ট সরকার, যখন এই চক্র রেল শুরু হলো তখন 5 নম্বর নেহরু কলোনির বাসিন্দাদেরকে এখান থেকে পুনর্বাসন দেওয়া হলো মাঠকলে। কেউ গিয়ে দেখে আসতে পারেন। এখন যে দিল্লি রোড বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে যেটাকে বলে, এই বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ের পাশে প্রমোদনগর, মাঠকল, এই জায়গাতে দক্ষিণদারির এই মানুষ ওখানে গেল। তাহলে সরকার ভোট নেওয়ার সময় তো রাজনৈতিক দল তাদের ভোট নিল, তাহলে ভোটে সরকার তৈরি হয়ে যাওয়ার পরে আর মনে থাকলো না যে ভোটের মূল্য কি আছে। আমি সরকারে আছি, আমার কাছে বুলডোজার আছে, আমার কাছে মিলিটারি আছে, পুলিশ আছে, তাই দিয়ে আমি এদেরকে তুলে দেবো। তাহলে তখন বামফ্রন্ট সরকার যে কাজ করলো, যে তোলবার আগে পুনর্বাসনের বন্দোবস্ত করলো, মাঠকল, প্রমোদনগরে বাড়ি বানানোর বন্দোবস্ত করলো, সরকার টাকা দিল, এই মানুষগুলোকে তুলে নিয়ে ওখানে গেল, তারপরে রেলের লাইন হলো। তাহলে এখন যে উচ্ছেদ চলছে নানান জায়গায়, কোথাও হকার্স কর্নারও হচ্ছে না, কোথাও একটা বড় জায়গা খালি করে তুমি কিছুটা 75% কমার্শিয়ালি ব্যবহার হলো, কিন্তু 25% এখানে যারা 25 বছর 30 বছর ধরে বসবাস করছে সেই মানুষগুলোর মাথা গোজবার ঠাই করে দেওয়ার দায়িত্ব তো সরকার নিতে পারে, রেল নিতে পারে, তাদের তো কম টাকা নেই। তাহলে আসল কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে যখন সরকার এই দৃষ্টিতে না চলে তখন কি করতে হবে? তখন মানুষকে লড়াই করতে হবে। এই লড়াইয়ের একটা রাস্তা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে মিটিং, মিছিল, সমাবেশ, আমাদের কথা বিভিন্ন অথরিটির কাছে তুলে ধরা, সেটা মিউনিসিপ্যালিটি হোক, জিআরপি হোক, সেটা থানা হোক, ডিআরএম হোক, তাদের কাছে তুলে ধরা, সরকারের গোচরে আনা। তার জন্য যে পদ্ধতি অবলম্বন করা পাতিপুকুর রেলওয়ে কলোনির বাসিন্দারা সেই পদ্ধতি অবলম্বন করে 11টি অথরিটির কাছে আগাম চিঠি দিয়ে এই নোটিশ পাওয়ার পরে জানায় যে আমাদের পুনর্বাসনের বন্দোবস্ত না করে কোনো রকমের উচ্ছেদ
তার চেষ্টার থেকে সরকার যাতে বিরত থাকে, এটা বলা হয়। কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা যায়নি। তখন আমাদের দ্বিতীয় পদ্ধতি যেটা থাকে সেটা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়া, এবং তার প্রস্তুতি নিয়ে এই মানুষ প্রতিদিনের হাড় ভাঙা পরিশ্রম করে যাদের পরিবারগুলো চলে, তারা কষ্টসৃষ্ট করে অর্থ সংগ্রহ করে হাইকোর্টে এই মামলা করেন। অ্যাডভোকেট হাইকোর্টের বিখ্যাত আইনজীবী শামীম আহমেদ, তিনি এই কেস আমাদের রেলওয়ে কলোনির বাসিন্দাদের হয়ে লড়েন, এবং আজকে মহামান্য আদালতের রায়ে আগামীকাল তারা উচ্ছেদের কথা বলেছিল নোটিশ অনুযায়ী, সেখানে বলা হয় যে 12ই আগস্ট পর্যন্ত স্টে থাকবে। স্টে অর্ডার আজকে কলকাতা হাইকোর্ট তারা পাস করে। এখন আমরা এই রাত্রেবেলাতেই বিভিন্ন অথরিটির কাছে পৌঁছানো, কালকে বাকিটা পোস্টে পাঠানো, আর এই সমস্ত মানুষের কাছে এই স্টে অর্ডারের কপি আমরা দিতে চাই। এবং সোশ্যাল মিডিয়ার এই হলো অর্ডারের কপি। আর হচ্ছে লাস্ট পেজে হচ্ছে এইখানে অর্ডার লেখা আছে। বারো তারিখ পর্যন্ত কোনোভাবেই কোনো উচ্ছেদমূলক কাজ তারা করতে পারবে না। এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টের আজকের যে অর্ডার, সেই অর্ডারের মর্মবস্তু। আমরা বাইরে যে আন্দোলন সংগ্রাম চারিদিকে পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে সকলে দেখছেন, মূলধারার মিডিয়াতে আপনি কিছু দেখতে পাবেন না। যা কিছু দেখবেন মোবাইলের মধ্যে যারা ছড়াচ্ছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, সেগুলো থেকে দেখতে হচ্ছে। আর তার মধ্যে দিয়ে লোকে জেনেও যাবে। আমরা আগামী 5 তারিখে মিছিল করব, সমস্ত মানুষ নিয়ে এই মিছিল হবে। অন্যান্য অংশের মানুষ যাতে হকারদের, বস্তিবাসীর বেঁচে থাকার জীবন জীবিকার জন্য যে লড়াই তাদেরকে করতে হচ্ছে, সদ্য নির্বাচিত একটা সরকার তার বুলডোজারের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে, অন্য অংশের মানুষ যাতে তাদের মধ্যে এই মানবিক দিক থেকে তারা এই আন্দোলনকে সমর্থন করেন, তার পাশে দাঁড়ান, তারও জন্য যে চেষ্টা করা দরকার আমরা সেই চেষ্টা করব। এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হতে হবে। এছাড়া এক হচ্ছে রাস্তার লড়াই, আরেকটা হচ্ছে কোর্টের লড়াই, আদালতের লড়াই। এই দুই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা গরিব সাধারণ মানুষ তাদের জীবন জীবিকা, এক টুকরো আশ্রয়, একটুখানি রোজগারের জায়গা, এটা যাতে বজায় থাকে তার চেষ্টা আমরা করব। আপনারা দেখেছেন যে আমাদের একটা মাত্র এমএলএ আছে অ্যাসেম্বলিতে, বিধানসভায়। যেভাবেই হোক না কেন মানুষ ভেবেছেন যে 15 বছর ধরে যে সরকারটা চলেছে সেই সরকারটাকে সরানো দরকার, মানুষ ভেবেছেন। আবার এই মানুষই ভেবেছেন ওই সরকারটাকে সরিয়ে দিয়ে বিজেপির মতো একটা সরকার আনা দরকার। এখন এই সরকার আসবার পরে মানুষ তার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে একটার পর একটা যে পদক্ষেপ গ্রহণ করছেন তাতে বহু মানুষ বলছেন যে কাকে আনলাম। আমার কাছে অনেক মহিলারা এসছে, আমি যেখানে থাকি সেখান থেকেও এসছেন, তারাও বলছেন যে কাকে আনলাম। বিধান কলোনির দিকে রেল লাইনের ধারে থাকে যারা, তারা এসে আমাকে বলছেন একই কথা, গোটা পরিবার নিয়ে এসে বলছেন। তাহলে একটা আতঙ্কের পরিবেশ গোটা পশ্চিমবাংলা জুড়ে তৈরি করে দেওয়া হচ্ছে। যার ভোটে তুই চেয়ার পেলি, মন্ত্রী হলি, আর তারই পেটে লাথ মারলি। মানে আমার ভোট দিয়ে তুমি এত বড় হলে আর তুমি আমাকে লাথি মারছো। এটাই দুনিয়ার নিয়ম বোধহয়, ওর হয়ে গেছে সব পাওয়া। তো এখন এটার জন্য আমাদের যা লড়াই করবার সেই লড়াই আমরা করব। আপনাদের পাশে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা আমরা থাকবো শেষ পর্যন্ত। এই লড়াইয়ে আমরা যতটা যা করার তা আমরা করব। এখন ওনাদের আপনাদের কাছে যেটা বক্তব্য সেটা হচ্ছে আপনারা আপনারা এই লড়াইয়ে কিরকম ভাবে আছেন। মানে আইনি লড়াইয়ে আপাতত একটা স্থগিতাদেশ পাওয়া গেছে, কিন্তু এরপরে যদি প্রশাসন আসে আপনারা নিশ্চয়ই মানে আপনারা কিভাবে থাকতে চান এই লড়াইটার মধ্যে, সেটা যদি একটু বলেন। কেউ একজন বলো আপনাদের অবস্থা, মানে আপনারা কি অবস্থার মধ্যে পড়েছিলেন। আপনারা
কি অবস্থার মধ্যে আপনারা কি অবস্থার মধ্যে পড়েছিলেন এখন? আমরা সবাই আতঙ্কেই আছি। আমাদের বাচ্চা-কাচ্চার স্কুল এখানে, বাচ্চাদের মেন কথা হচ্ছে স্কুলটা সবচেয়ে বড় কথা এখানে। জি, আমাদেরটা এখন এই মুহূর্তে আমরা প্ল্যান হয়ে যায়। সব কিছু আমাদের এখানে। আমাদের কিছু নেই বলে আমরা এখানে ঘুরে হ্যাঁ, কিছু নেই আমরা এখানে আর এখন এই যে যৌথ ভিত্তিকটা শুনে নিয়েছে প্রত্যেক বাড়িওয়ালার, মানে সব ভাড়াটে ভাড়া বাড়ি দিয়েছে, দালালি বেশি চাইছে। এখন আমরা কোথায় যাব? দাবিটা হচ্ছে যে আমাদের বিকল্প ব্যবস্থা করেছে। হ্যাঁ, ওইটাই আমরা বলতে চাইছি, আমাদের সময় দিক, তারপরে আমাদের একটা দাঁড়ানোর টাইম দিক। হ্যাঁ আমাদের পুনর্বাসন যাতে করে হ্যাঁ, তার একটা ব্যবস্থা সময় করে দিক, আমরা তারা সময় বুঝি আমরা সেরকম চাই একটা যাতে আমাদের রাস্তায় না দাঁড়াতে হয়। ঠিক আছে, এত দুর্যোগের মধ্যে আমরা রয়েছি, কেউ চায় না নিজের ইচ্ছা করে এই এরকম অবস্থার মধ্যে থাকতে, ইচ্ছা করে চায় না কেউ। আমরা নিশ্চয়ই কোনো না কোনো মানে কষ্টের মধ্যে আছি বলে এখানে আছি, নাহলে কেউ চায় না এরকম পরিবেশের মধ্যে থাকে। এই ভাঙা চোরা জলের মধ্যে থাকে, কেউ এসে দেখে যায় না যে এখানে কি হচ্ছে না হচ্ছে। ভেঙে পড়ে যাচ্ছে, তাও তবুও আমরা রয়েছি, কারণ আমাদের অন্য কোথাও যাওয়ার রাস্তা নেই। আমাদের সীমিত অর্থ উপার্জন করা হয়, আর যে আমরা খুব একটা এখানে বেশি ভাড়াও আমরা যেতে পারবো না। এই জন্য আমাদের এটাই বক্তব্য, আমাদের পুনর্বাসন যদি তোলার ইচ্ছা হয়, আপনাদের এই জায়গাটা কাজে লাগানো হয়, আপনারা আমাদের একটা বিকল্প করে দিন, পুনর্বাসন করে দিন, যে যাতে আমরা মাথা মুখে থাকতে পারি, সবাই যাতে শান্তিমতো থাকতে পারে। সেই আবেদন আমি সরকারের কাছে করছি, আমরা সবাই করছি। এটুকুই বলবো যে আপনারা আমাদের দেখবেন, তবেই আপনাদের সরকারকে আমরা দেখব, তাই তো? এইটাই তো বলার আছে। ভোট তো আমরা দিচ্ছি, এই ভোটের কি চেয়েছিলাম আমরা? ভোটের জন্য যেটা চেয়েছিলাম যে আমাদের যাতে মাথার উপর ছাদ থাকে, আমাদের যাতে কর্মসংস্থানটা ভালো থাকে, আমাদের বাচ্চাকাচ্চা যাতে পড়াশোনাটা ভালো করে হয়, যাতে আমরা কষ্টে না থাকি, এই জন্যে সরকারকে ভোট দিয়ে আনা। আর সেই সরকার যদি আমাদের সাথে যদি এরকম অত্যাচার করে, তাহলে সেটা তো ঠিক না। আপনাদের যদি কাজটা যদি লাগে, আপনাদের জায়গা লাগে, আমরা না করবো না, সরকারের জায়গায় নিশ্চয়ই নিতে পারে, কিন্তু আমাদের কথা ভাবতে হবে, আমাদের একটা পুনর্বাসন